বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হো হো করে হেসে উঠলেন। তার পেয়ারের নাতনি আরজুমান বানু বেগম তাকে আজ একটা আচমক প্রশ্ন করেছেন। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি বাদশার বেশি না ফকিরের বেশি? পালঙ্কে গায়ে এলিয়ে শাহনশাহ হোসেন শাহ তার বাপ মাহারা আদরের নাতনিকে নিয়ে কিঞ্চিত কৌতুক আলাপে রত ছিলেন। রাজনৈতিক ঝুটঝামেলা বাইরে রেখে তিনি দিলটা একটু হালকা করে নিচ্ছিলেন। এরই মাঝে নাতনি তার এই প্রশ্ন করে বসলেন। প্রশ্ন শুনে আগেই তিনি দিল খুলে হাসলেন। হাসির পর চোখে মুখে কপট বিস্ময় এনে বললেন, কিয়া তাজ্জব, কিয়া তাজ্জব। আরে নাদান औरत, এই বুদ্ধি নিয়ে তুমি এই মহলের ছোটি মালে কাছে যাচ্ছ? বহুত আফসোস কি বাত। শাহজাদি হাসি মুখে বললেন, কি রকম? এটা কোনো প্রশ্ন হলো? এমন প্রশ্ন মালুম একটা বাচ্চাও তো করবে না। কেন কেন? বাদশার চেয়ে ফকিরের জ্ঞান বেশি হলে কোনো ফকির ফকির থাকতো এতদিন? বিলকুল বাদশাহ হয়ে যেত না? বাদশাহ হয়ে যেত জরুর। এই সিধা কথাটাই বোঝে না কি আমার নসিব এরকম একটা নালায়েক আর জাহেল আওরাতি আমার আসলি বেগম হওয়ার জন্যে ওত পেতে আছে। বলেই ফের শাহনশাহ ঈষৎ হাসি হাসলেন। সঙ্গে সঙ্গে শাহজাদি কপট রসে বললেন, আমার দায় পড়েছে কোনো আদনা আদমির বেগম হতে। আমার যিনি খসম হবেন তিনি হবেন জ্ঞানবান আর বুদ্ধিমান, কোনো আদনা আদমি নয়। তাই তা আদনা আদমি হলেম আমি কি করে? আদনা আদমি হলে কি আর বাদশাহ হতে পারতাম? বাদশাহর আগের কথা তো বলছি না আমি বলছি বাদশাহর পরের কথা। বাদশাহর পরই তো মানুষ আদনা বা বেওকুফ বনে যায়। তখন একটা ফকিরের যে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকে, বাদশাহর তা থাকে না। থাকে না? না, অন্তত আমার তাই মনে হয়। শাহনশাহর চোখের নজর স্থির হল। এবার সত্যিই তিনি কিঞ্চিত বিস্মিত হলেন। রসিকতা খাটো করে সবিস্ময়ে বললেন, তোমার এমনটি মনে হওয়ার কারণ? কারণটা তো স্পষ্ট। বাদশাহর পরেই তো মানুষ একটা কৌটার মধ্যে ঢুকে যান। তিনি তখন নিজে কিছু দেখতেও পান না, শুনতেও পান না। অন্যেরা যা দেখান আর শোনান তাই তখন দেখেন আর শুনেন। ফকির মিসকিন আর সাধারণ মানুষ স্বাধীনভাবে যেরকম দেখেন শোনেন বোঝেন, বাদশাহ হলে আর সে মৌকা থাকে না। শাহনশাহ ললাটে এবার কুঞ্চন দেখা দিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তার অর্থ? বাহ, অমনি রাগ হলো? কথাটা আমার সত্যি কিনা তাই আগে বলো। একই রকম কণ্ঠে শাহনশাহ বললেন, এ প্রশ্ন হঠাৎ কেন তুলছ তুমি? সেইটাই আগে শুনতে চাই। শাহজাদি গোস্সা হলেন, গাল ফুলিয়ে বললেন, যাও, তোমার সাথে আর আমার কোনো কথা নেই। একটা কথা বললাম আর অমনি বাদশাগিরি শুরু হলো। আমি কি তোমার প্রজা না কর্মচারী? শাহজাদি গোমড়া মুখে ঘুরে বসলেন। তা দেখে শাহনশাহ কণ্ঠস্বর হালকা করে বললেন, কি হলো? শাহজাদি শখেদে বললেন, বাপরে বাপরে বাপ, হঠাৎ একটু খায় হেস হলো বলে একটা কথা জানতে চাইলাম, অমনি শুরু হলো প্রশ্ন, কেন, কি বিষয়, কি কারণ ইত্যাদি। যেন ভিন মুলুকের কোনো এক দুশ্মন এসে দাঁড়িয়ে গেছে সামনে। আদনা বলি সাধে? শাহজাদি উঠে যাওয়ার উদ্যোগ করলেন। শাহজাদির কথার ধরনে শাহনশাহর দিলে স্বাভাবিকভাবে একটা সংশয়ের উদয় হয়েছিল। কিন্তু অতি আদরের এ নাতনিটিকে নাখোশ হয়ে উঠে যেতে দেখে সংশয় তার উবে গেল। সঙ্গে সঙ্গে তিনি পূর্বাবস্থায় ফিরে এসে হাসি মুখে বললেন, এই রে, বেগম আমার বিগড়ে গেছে। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, কসুর হয়েছে, মস্ত বড় গালতি হয়েছে গোলামের। এবারের মতো মাফ করে দিয়ে কি বলছো সেটা বলো। শাহজাদি গোস্সা ভরে বললেন, কি বলবো? বাদশাহ হলে তো মানুষ আর সত্যি কথা সহ্য করতে পারে না। না না, আমি আর মোটেই কোনো বাদশাহ নই। আমি এখন গোলাম, আসলি বেগমের একদম হাটে কেনা গোলাম। গোস্তাকি মাফ হোক, আর কসুর কোনোদিন হবে না, আর কসুর হবে না।
শাহজাদির রাগটা এবার পড়ে গেল। ফিক করে হেসে তিনি বললেন, বটে? জি জি, বিলকুল। এবার বলো, সহ্য করতে পারবে তো? কি, সত্যি কথা? আলবাত আলবাত। আরে আমি হলেম এমুলুকের ধর্মের রক্ষক, প্রধান বিচারক। সত্যি কথাই তো সবার কাছে শুনতে চাই আমি। সত্যি জবাব পাবো তো? তবা, খোদ শাহানশাহকে মিথ্যা বললে চলবে কেন? জরুর পাবে। তাহলে আগে বলো, আমি যা বললাম তা সত্যি কিনা? কি বললে তুমি? ওই যে বাদশাহ হলে মানুষকে একটা কুঠুরির মধ্যে উঠতে হয়, সব কথা সব খবর অন্যের মুখে শুনতে হয়, অন্যেরা যা দেখায় তাই দেখতে হয়, মানে যাকে বলে অন্যের তোলা খাবার তাকে খেতে হয়, হয় না? হ্যাঁ হ্যাঁ, তা হয়তো হয়। সুলতান তো আর সাধারণ লোকের মতো হরহামেশা গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে বেড়াতে পারে না। তাকে একটা সীমিত গণ্ডির মধ্যে থাকতেই হয়। অন্যের দ্বারাই তো সব কিছু জানতে শুনতে হয় তাকে। হরহামেশায় সকলের প্রশংসা শুনতে হয়, নাকি বলো? প্রশংসা? হ্যাঁ, প্রশংসা মানে তারিফ। দরবারেই হোক আর বাইরেই হোক, বাদশাকে দেখলেই তো সবাই প্রশংসায় মুখর হয়ে ওঠে। বলো, ওঠে কি না? হ্যাঁ, ওঠে। তোয়াজ করে কথা বলে, বলে না? বলেই তো। শুনতে শুনতে তোয়াজটা ক্রমে গা সহা হয়ে যায়, হয় না? হ্যাঁ, হয়। শেষ অবধি তোয়াজটাকে সত্যি বলে মনে হয়, সত্যিটাকে আর কিছুতেই সত্যি বলে মনে হয় না। তার মানে? মানে সত্যিটা বেমালুম মিথ্যা হয়ে যায়, আর মিথ্যাটায় সত্যির জায়গা দখল করে। কি রকম? রকমটা ঠিক পেঁচার মতো। পেঁচারা তো সবসময় কোটরে, অর্থাৎ গর্তে লুকিয়ে থাকে। গর্তের মধ্যে আলো থাকে না, সেখানে থাকে অন্ধকার, ঘোর অন্ধকার। অন্ধকারে থেকে থেকে অন্ধকার তাদের গা সহা হয়ে যায়। অন্ধকারই তখন তাদের কাছে আলো বলে মনে হয়। তাই তারা আলো দেখলে আধার ভেবে কোটরের মধ্যে ঢুকে পড়ে, আধার হলে আলো ভেবে বেরিয়ে আসে। ঠিক নয় দাদু? সুলতানের দুই ভ্রু আবার কুঞ্চিত হল। এ নাতনির প্রতি সুলতানের চরম দুর্বলতা এবং স্নেহের কারণ মূলত দুইটি। একটি, সে এতিম ও সুলতানের প্রতি তার প্রীতি আকর্ষণ অপরিসীম। অপরটি, তার অসাধারণ মেধা। এতটা তীক্ষ্ণ মেধার আওরাত হেরেমে তার বড় একটা আছে বলে জানা নেই সুলতানের। ফলে তিনি শুরু থেকে অনুধাবন করতে পেরেছিলেন তার এই অতিশয় বুদ্ধিমতী নাতনিটা তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। শেষ অবধি তাকে যে সে এখানেই এনে দাঁড় করাবে তাও তিনি বুঝেছিলেন। তিনি শুধু বুঝলেন না এর পেছনে অন্তর্নিহিত কারণটা কি। নাতনির এই প্রশ্নের জবাবে শাহানশাহ পুনরায় কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি মনে করো বুড়ো হয়েছি বলে আমি বুড়বক বনে গেছি, কিছুই বুঝি না? কেন, তা বুঝবে না কেন? তাহলে এবার বলো তো দেখি, তোমার এই ভণিতার পেছনে আসল কথাটা তোমার কি? উহু, তার আগে তুমি বলো আমি যা বললাম তা সত্যি কিনা। হ্যাঁ, ভুলে যেও না, তুমি সত্যিটা বলবে বলে কথা দিয়েছ আমাকে। ও হ্যাঁ, তা বক্তব্য তোমার কিছুটা সত্যি, বিলকুল সত্যি নয়। কিছুটা সত্যি তো? হ্যাঁ, কিছুটা সত্যি। কিন্তু কেন, উদ্দেশ্য কি তোমার? শাহজাদি হেসে বললেন, উদ্দেশ্য এই যে পুরোটা না হলেও আমার এই দাদুটা যে কিছুটা বুর্বক না আদনা তা প্রমাণ করা। আদনা? তাই বই কি। বাদশাহ হলে জ্ঞানী মানুষকেও যেখানে আদনা হয়ে যেতে হয় সেখানে ওই বাদশাগিরি নাই বা করলে ওটা ছেড়ে দাওগে। ছেড়ে দেব? আমার মনে হয় সেই ভালো। তোয়াজটাকে তোয়াজ বলে ভাবতেই যখন পারো না, ওর মধ্যে যে সত্যের বড়ই খেলাপ আছে এটা যখন মগজে আদৌ খেলে না, তখন আস্ত একটা ভালো মানুষ খামাখা এভাবে পঙ্গু হয়ে না থেকে ওটা ছেড়ে দেয়াই ভালো। শাহান সাহেব আর ভারিক্কি চালে বললেন, বেগম সাহেবা, আদনা পেয়ে তো অনেক খেলাই খেললে, এবার মেহেরবানি করে বলবে কি তোমার শেষ কথাটা কি?
শেষ কথা? যা তোমার আসল বক্তব্য সেটা। আদনা বুর্বক যাই ভাবো, ভুলে যাচ্ছ কেন আমি এ মুলুকের সুলতান? তামাম লোকের মনোভাব আমাকে সঠিকভাবে আঁচ করে চলতে হয়। সেখানে আমি আমার এই পুচকে বেগমের মনোভাবটা আঁচ করতে পারবো না? ও বটে। কেউ হা করলেই তার অর্ধেক কথা বুঝতে পারি। তা না পারলে সুলতানই আমার থাকতো না। ও সব ডালবাহানা রাখো, কি বলতে চাও তা ঝটপট বলো তো শুনি। সুলতান এবার যথার্থই গম্ভীর হলেন। তা লক্ষ্য করে শাহজাদি ঢোক চিপে বললেন, ওরে বাপরে, ফের সুলতানগিরি শুরু হলো? তা মানে কথাটা হচ্ছে? মানে না, আজ থাক। থাক মানে? আঁচ করতেই যখন পেরেছ তখন এত তাড়া কিসের? ছোটি বেগম, ভয় নেই ভয় নেই, তোমার রাজ্য ঐশ্বর্য নিয়ে কোনো কথা নয়, কোনো গুরুতর কথাও নয়। কথা আমার একেবারেই মামুলি। মামুলি? হ্যাঁ, বিলকুল মামুলি। আমি যা বলতে চাই তা ইতোমধ্যে বলেও ফেলেছি, আর তুমিও তা ঠিকই বুঝতে পেরেছ। ঠিকই বুঝতে পেরেছি? আলবাত পেরেছ। তোমাকে আমি চিনি না? ওর বাইরে আর বেশি কথা নেই। যেটুকু বলেছি ওই নিয়ে সোচ করতে থাকো, আখেরে কাজ দেবে, বাকিটুকু পরে। সুলতান রুষ্ট হলেন। রুষ্টভাবে তিনি ফের প্রশ্ন করতে গেলেন, কিন্তু এর মধ্যে আওয়াজ দিয়ে সুলতানের খাস বান্দা দরজায় এসে হাজির হল। সে কুর্নিশ করে সসংকোচে বলল, খোদাবন্ধ। নজর ফিরিয়ে সুলতান তার দিকে তাকাতেই পুনরায় সে কুর্নিশ করে বলল, জাহাপনা, হুজুরে আলা খান রকুন খান সরহাটি সাহেব। সুলতানের চোখের নজর তীক্ষ্ণ হল। গুরুগম্ভীর কণ্ঠে তিনি বললেন, কোথায় সরহাটি সাহেব? বালাখানায় অপেক্ষা করছেন জনাব। তিনি জানতে চাইলেন, হুজুর যদি ব্যস্ত বা বিশ্রামে থাকেন তাহলে তিনি পরে আসবেন। লহমাখানেক চিন্তা করলেন সুলতান। এরপর তিনি বললেন, না, তাকে ইন্তজার করতে বলো, আমি এক্ষুনি আসছি। জহুকুম খোদাবন্ধ। কুর্নিশ করে খাসবান্দা চলে গেল। শাহজাদি মুখ তুলে চাইতেই শাহানশাহ ম্লান হেসে বললেন, সুলতানের আবার বিশ্রাম কি? যাই, তোমার কথা পরেই শুনব। শাহানশাহ পালং থেকে উঠলেন। শাহানশাহ বাংলার সুলতান শাহানশাহ আলাউদ্দিন হোসেন শাহ বাংলার একটানা স্বাধীন সালতানাতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রতিষ্ঠিত বাংলার মসনদে অদ্যতক স্বাধীন পরাধীন অগণিত শাসক ও সুলতান উঠলেন আর নামলেন। কেউ সাড়ম্বরে উঠে দপদপ করে জ্বললেন, কেউ বা টিমটিম করে উঠে ফের টিমটিম করেই নিভে গেলেন। কেউ হারিয়ে গেলেন বিস্মৃতির অতল তলে, কেউ জনমনে জেগে রইলেন অনেক দিন। এদের আবার কেউ নানাবিধ কারণে জেগেই শুধু রইলেন না, বাংলার ইতিহাসে অমর হয়ে রইলেন। শাহানশাহ আলাউদ্দিন হোসেন শাহ এমনই এক বিরল ব্যক্তিত্ব, যিনি শৌর্যে বীর্যে গুণে ও মহত্বে শুধু বাংলার ইতিহাসেই নয়, বিশ্বের ইতিহাসে এক অবিনশ্বর আসন দখল করে নিলেন। রাজা গণেশপুত্র জালালউদ্দিন মোহাম্মদ শাহ যদুর বংশধরের অবলুপ্তির পর এবং মসনদ দিয়ে সাদি খান ও নাসির খান নামক দুই নওকরের প্রতিদ্বন্দ্বিতার কালে ইলিয়াস শাহী বংশের পুনরুত্থান ঘটে নাসির উদ্দিন মাহমুদ শাহর মাধ্যমে। সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ এবং তৎপুত্র রকুনউদ্দিন বারবাক শাহ দেদীপ্যমান দ্বীপ সম বাঙ্গালার তখতে আসীন থাকেন। এদের পরেই এ বংশের আলো স্তিমিত হয়ে আসে। এদের পরে আর তিনজন সুলতান যথাক্রমে শামসুদ্দিন ইউসুফ শাহ, সিকান্দর শাহ ও জালালউদ্দিন ফতেহ শাহর 13-14 বছর কাল বাঙ্গালামূলক শাসন করেন। তাদের আমলে হাবশি সেনাসৈন্য এবং কৃতদাসদের প্রতিপত্তি আগাছাবৎ শত পল্লবে বৃদ্ধি পেতে থাকে। শেষ অবধি এ বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ হাবশিদের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু তখন অসময়। হাবশিদের ক্ষমতা তখন তুঙ্গে। ফলশ্রুতিতে হাবশিরা দল পাকিয়ে ফতেহ শাহকে হত্যা করে এবং
জনৈক বারবাক শাহ সুলতান শাহজাদা নাম ধারণ করে বাংলার তখতে উঠে বসেন। নিহত ফতেহ শাহর পত্নী ও শিশুপুত্র প্রাণ ভয়ে প্রাসাদ থেকে পালিয়ে যান এবং প্রত্যন্ত এলাকায় সাধারণ প্রজার মতো দুঃখে কষ্টে কালাতিপাত করতে থাকেন। হাবশিদের শাসনকাল মাত্র 6 থেকে 7 বছর স্থায়ী হয়। এই স্বল্প সময়ের মধ্যে এই গোত্রের 4 জন সুলতান একে অন্যকে সরিয়ে মসনদ দখল করেন। অবশেষে যে মূল্যে খরিদ সেই মূল্যে বিক্রয়বৎ ক্ষুব্ধ আমির উমরার হাতে এই গোত্রের শেষ সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ নিহত হন এবং সেই সাথে হাবশি কুশাসনের অবলুপ্তি ঘটে। হাবশিদের সরিয়ে গৌড়ের আমির উমরাহ সৈয়দ হোসেন নামের ওই শাহানশাহ আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার তখতে অধিষ্ঠিত করেন। মসনদে অধিষ্ঠিত হওয়ার অল্পকাল পরেই সুলতান আলাউদ্দিন হোসেন শাহ স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে বাংলার রাজধানী গৌড় থেকে অল্প কিছু দূরে এক ডালায় স্থানান্তরিত করেন। অতঃপর এই আলাউদ্দিন হোসেন শাহর অধীনে বাঙাল মুলুক ধীরে ধীরে নয়া সুরুজের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। পদযাত্রা শুরু হয় নতুন অধ্যায়, নতুন ইতিহাসের। নিশ্চিত হয় প্রজাকুলের সুখ সমৃদ্ধি, প্রসার ঘটে অনুপম স্থাপত্য শিল্পের, বিকাশ ঘটে অনবদ্য কাব্য সাহিত্যের। বাংলা মুলুক উজ্জ্বল হয় দুর্লভ এক স্বর্ণযুগের আবির্ভাবে। কিন্তু শাহানশাহ আলাউদ্দিন হোসেন শাহ কুসুমাস্তীর্ণ পথে বাঙ্গালার এ সুখ শান্তি বিধান করতে পারেন না। নিদারুণ কণ্টকের নির্মম আঘাতে পদে পদে তাকে ক্ষতবিক্ষত হতে হয়, বিপর্যস্ত হতে হয় কুচক্রীদের চক্রান্তে। সুবিশাল হৃদয়ের বিপুল ঐশ্বর্যের বলেই তিনি সকল বাধা জয় করে বাঙ্গালার এই সমৃদ্ধি হাসিল করেন। তিনি তার পথ পরিক্রমায় ভুল করেন অনেক, বিশ্বাস করেন অধিক, মাসুল দেন ততোধিক। তথাপি পথে তিনি মুখ থুবড়ে পড়েন না। ধৈর্যের ও সহ্যের প্রস্তর প্রতীকরূপে তিনি তামাম পথ পাড়ি দেন আঘাতে, চক্রান্তে, বিশ্বাসঘাতকতায়, সুতীব্র হলাহলে জর্জরিত হয়ে। উজিরে আলা রুকুন খান সরহাটি সাহেব ইন্তেজারে ছিলেন। সুলতান এসে বালাখানায় প্রবেশ করতে তিনি সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন এবং কুর্নিশ করে বললেন, আমি বোধহয় জাহাপনার তকলিফের কারণ হলাম। এই জবাবে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ স্মিত হাস্যে বললেন, এত অল্পতেই তকলিফ বোধ করলে সুলতানের চলবে কেন? বলতে বলতে তিনি আসন গ্রহণ করে উজির রোকন খানকে বললেন, বসুন। রোকন খান সরহাটি আসন গ্রহণ করলে সুলতান ফের বললেন, খোদ উজিরে আলা স্মরণ করেছেন আমাকে, এটা ফালতু ব্যাপার নয়। বলুন, তকলিফ করে নিজে যখন এসেছেন তখন মামুলি কোনো বিষয় নিয়ে আসেননি, ঘটনাটা কি সেটা বলুন। উজিরে আলা গম্ভীর কণ্ঠে বললেন, ঘটনাটা জনাব যেমনই পরিহাসের তেমনই পরিতাপের। অর্থাৎ নবদ্বীপের ব্রাহ্মণ গোষ্ঠী, এরা আমাদের শান্তিতে থাকতে দেবে না। এদের আকাঙ্ক্ষা আর উপদ্রব দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে যে আর উপেক্ষা করার কোনো অবকাশই তারা রাখছে না। যেমন এদের মানসিকতা সম্পর্কে জনাব নিজেও যথেষ্ট অবহিত আছেন। এক্ষণে এদের কার্যকলাপ বরদাস্ত করার বাইরে চলে গেছে। স্রেফ প্রশাসনের নয়, বাংলার সালতানাতের বিরুদ্ধে এখন তারা প্রকাশ্যে এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুলতানের ললাটে চিন্তার রেখা ফুটে উঠল। জিজ্ঞাসুনেত্রে চেয়ে তিনি বললেন, কারণটা কি? তাদের সাথে কেউ কি কোনো দুর্ব্যবহার করেছে? জি না জনাব, তেমন কোনো ঘটনা আদৌ কিছু ঘটেনি। প্রসঙ্গ সেটা নয়। তাহলে প্রশাসনিক দিক থেকে তাদের স্বাধীন জীবনযাত্রার আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ করিনি, যাতে করে তারা তাদের ধর্মবিশ্বাস নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারে। তাদের আচার অনুষ্ঠান, সমাজ জীবন যাতে করে বিন্দুমাত্র বিঘ্নিত না হয়, সেদিকে আমার প্রখর দৃষ্টি আছে। সে তো অবশ্যই। ইসলামের বিধানে পরধর্মের প্রতি যে সহিষ্ণুতা আছে, সে সহিষ্ণুতার নীতি তো পুঙ্খানুপুঙ্খরূপে গ্রহণ করা হয়েছে। আমাদের নীতি লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তবু কেন ক্ষোভ থাকবে তাদের?
জনাব, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা তাদের গোত্র, সমাজ, পেশাবৃত্তি নিয়ে জীবনযাপন করছে। তাদের সুখ, শান্তি, নিরাপত্তা সর্বতোভাবে নিশ্চিত করা আছে। এরপরও আর কি চায় তারা? এখন তারা মসনদ চাই। সুলতানের দু চোখ দপ করে জ্বলে উঠল। তিনি রোষ ভরে বললেন, খান সাহেব, ঘটনাটা এ পর্যন্ত গড়িয়েছে বলেই আমাকে এই অসময়ে আসতে হয়েছে জনাব। সুলতানের বিস্ময়ের ঘোর কাটল না। তিনি স্তম্ভিত কণ্ঠে বললেন, মসনদ চাই? এ আর বিচিত্র কি জনাব? বসতে পেলে শুইতে চাওয়াটা স্বভাব ধর্ম মানুষের। ওরা এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। তার অর্থ, প্রথম থেকে তারা যদি আতঙ্কের মধ্যে থাকত, তাহলে নিজেদের সুখ শান্তি আর নিরাপত্তার প্রশ্ন নিয়ে তুষ্ট থাকত তারা। মসনদের কথা কশ্চিন কালেও ভাবত না। জাহাপনার এই উদার নীতি তাদের উৎসাহিত করেছে, তাদের আকাঙ্ক্ষা আর লিপসাকে আসমানে তুলে দিয়েছে। শাহনশাহর দুই চোখে আর এক ঝলক রক্ত ছুটে এলো। গোস্বা ভরে চেয়ে তিনি বললেন, উজিরে আজম। রকুন খান উঠে দাঁড়িয়ে পুনরায় কুর্নিশ করলেন। কুর্নিশ করে বললেন, গোস্তাকি মাফ হয় জাহাপনা, আমি নিরুপায় হয়ে বলছি। অপ্রিয় হলেও কথাটা আমার অর্থহীন বা দুর্বোধ্য কিছু নয়। একটু সোচ করলে জনবতা সঠিকভাবে অনুধাবন করতে পারবেন। শাহনশাহ দমে গেলেন। শান্ত কণ্ঠে বললেন, বসুন। সরহাটি সাহেব আসন গ্রহণ করলে শাহনশাহ দুঃখিতভাবে বললেন, কিন্তু এ কি বলছেন আপনি? তাই বলে সরাসরি মসনদের দিকে হাত বাড়াবে তারা? এতটা আসলে সম্ভব হয় কি করে? কেন হবে না জনাব? এ মুলুকে যে তাদের, এ মসনদ যে তাদেরই প্রাপ্য, এ চিন্তা কি তারা কখনো পরিহার করতে পেরেছে? এ মুলুকে মুসলিম শাসন দৃঢ় প্রতিষ্ঠিত হোক, এটা কি আজও তারা মেনে নিতে পেরেছে? এখনও তো তারা ভাবে মুসলমানরা এ মুলুকে অনুপ্রবেশকারী। এর জবাবে শাহনশাহ সঙ্গে সঙ্গে বললেন, তাই যদি বলেন তাহলে তারাও তো এ মুলুকে অনুপ্রবেশকারী। অনার্যদের দেশে তারাও তো অনুপ্রবেশ করেছে। অনার্যরা মেনে নেয়নি তাদের? সেটা তো তাদের নিজের কথা হুজুর। নিজের দোষ স্বীকার করে কয়জন? সেটা তারা বিলকুল ভুলে গেছে। এতদিন পরেও তাহলে আমাদেরটা তারা মনে রেখেছে কেন? উজিরে আলা ইতস্তত করে বললেন, আবার সেই গোস্তাখির কথা হুজুর। অর্থাৎ আমরা তাদের মনে রাখতে দিয়েছি বলেই মনে রেখেছে। অনার্যদের মুলুক দখল করার পর তারা অনার্যদের এমন অবস্থায় রেখেছে যে অনার্যরা মাথা তুলতে পারেনি। নত হয়ে থেকে থেকে তারা ওই অবস্থাকে সত্য বলে মেনে নিয়েছে। ফলে আর্যদের সাথে তারা সন্ধি স্থাপন করে বা মিটমাট করে নিয়ে আর্যদের প্রাধান্য হ্রষ্টচিত্তে গ্রহণ করেছে। আর্যদের সাথে তারা সখ্যতা স্থাপন করেছে। আমরা আমাদের উদার নীতি দিয়ে এ আর্য হিন্দুদের কি কখনো ভুলতে দিয়েছি যে এ মুলুকের শাসনকর্তা আর তারা নয়, আমরা? উজির সাহেব, বরং তাদের এনে পাশে বসে শাসন কাজটা মূলত আমরা তাদের হাতেই তুলে দিয়েছি। এরপর আর সে কথা তাদের ভোলার প্রশ্ন আসবে কেন? শাহনশাহ চোখের ভ্রু কুঞ্চিত করলেন। ফের তিনি খানিকটা উষ্ণ কণ্ঠে বললেন, কি বলতে চান আপনি? নিদারুণ সত্যটা আমি তুলে ধরতে চাইছি জনাব, ঐতিহাসিক সত্য। রাজা গণেশের কথা কেউ আমরা ভুলিনি। এ তো সেদিনের ব্যাপার বলা যায়। কিসের বলে আর কোন অবস্থার সুযোগে মসনদটা তিনি দখল করে নিলেন আর এ মুলুকে পুনরায় হিন্দু রাজ্য প্রতিষ্ঠায় ব্রতী হলেন, সে কথা আমার চেয়ে জাহাপনার কিছুমাত্র কম জানা নেই। এমন মওকা ওই দাবিড় বা অনার্যরা পেলে তারাও আর আর্যদের মেনে কখনো নিত না। ওই ককেশাস পর্বতের দিকেই ঠেলে দিত আর্যদের। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নীরব হয়ে গেলেন। এরপর কোনো কথাই বললেন না। গভীরভাবে অনেকক্ষণ চিন্তা করার পর তিনি গম্ভীর হয়ে বললেন, খান সাহেবের কথার মধ্যে আর পাঁচজনের মতো ওই পক্ষপাতিত্বের দিকটাই পরিস্ফুটিত হয়ে উঠছে, যা আমার অভিপ্রেত নয়। খোদাবন্ধ, আমি অনেক অমুসলমান ব্যক্তিদের অনেক বড় পদে রেখেছি। বলা যায় অধিকাংশ বড় পদই তাদের আমি দিয়েছি। এ নিয়ে আমার অনেক আপনজনে নাখোশ। আপনিও ফের সেই দিকে ইঙ্গিত করবেন এটা আমি আশা করিনি। সংকীর্ণতার চেয়ে উদারতাই মানুষের বড় ধর্ম।
আমি এই নীতিতেই বিশ্বাসী। খান রোকন খান সরহাটি সাহেব মনে মনে ক্ষুণ্ণ হলেন। এত কথার পরও এই সহজ বোধটা সুলতান এভাবে নির্দ্বিধায় এড়িয়ে যাবেন, আর না হোক এ নিয়ে একটু সংকোচ বোধও করবেন না, এটা দেখে তিনি ব্যথিত দিলে তাজ্জব হলেন। চকিতে একটু থেমে তিনি ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, কসুর নেবেন না জনাব। উদারতা যে নিঃসন্দেহে একটি মহৎ গুণ, এটা আমিও স্বীকার করি। কিন্তু সেই উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করে, সেই উদারতার জন্যে কৃতজ্ঞ না হয়ে ওই উদারতার সুযোগে কৃতজ্ঞ হয়ে ওঠে, সেখানে উদারতা প্রদর্শন আসলে কোনো গুণ কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। তার অর্থ, ওই রাজা গণেশের দৃষ্টান্তকেই তারা চরমভাবে আঁকড়ে ধরে রয়েছে জনাব। এদেশ আগে হিন্দুদের ছিল, রাজা গণেশের আমলেও ছিল। এখন তার না থাকার দরুন তারা নিজেদের নিষ্ক্রিয়তাকেই দায়ী করে, নিজেদেরকেই তারা ধিক্কার দিচ্ছে। রাজা গণেশের ওই ব্যর্থতাকে সফল করার জন্যে তারা এখন দৃঢ় সংকল্প নিয়েছে এবং সেই মোতাবেক সঙ্গবদ্ধ হচ্ছে। বলেন কি কারণে যেন তাদের এই ধারণায় এসেছে যে মরহুম সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর আমলে যে মওকা বিরাজমান ছিল, অর্থাৎ রাজা গণেশ যে মওকা পেয়েছিলেন, এখন সেটা আবার এসে গেছে। তবু কেন নিষ্ক্রিয় তারা? এখন তারা তৎপর হলেই কামিয়াবি তাদের অনিবার্য। এইটাই এখন বদ্ধ ধারণা তাদের। শাহনশাহ এ কথায় উপেক্ষার হাসি হাসলেন, বললেন, পাগল, বাঙ্গালার সুলতান কি এতই কমজোর হয়ে গেছে? জনাব, আপনিও তা বিশ্বাস করেন? আমি বিশ্বাস না করলে কি হবে, তারা বিশ্বাস করে। তারাও কি পাগল? পাগল হবে কেন? তাদের গন্ধর্বে না কোনো ধর্মগ্রন্থে তারা পেয়েছে এ মুলুক আবার হিন্দু মুলুক হবে, আর অচিরেই তা হবে। সুতরাং সুলতানের পরাক্রম নিয়ে তারা ভাবতে যাবে কেন? ওই বিশ্বাসেই তারা এখন তন্ময় এবং ওই বিশ্বাসের ভিত্তিতেই তারা এখন মরিয়া। তাজ্জব! এ বিশ্বাস নবদ্বীপে এখন এক বহুল প্রচারিত বিশ্বাস। এ বিশ্বাসের জোরেই তারা এমন দ্রুত গতিতে সংঘবদ্ধ হচ্ছে। এ নিয়ে এখন অহরহ গোপন বৈঠক বসছে এবং সালতানাতের উপর চরম আঘাত হানার ষড়যন্ত্র ক্রমেই জোরদার হয়ে উঠছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ যার পর নেই বিস্মিত হলেন এবং বিস্মিত কণ্ঠে বললেন, এ কি তাজ্জব কথা বলছেন আপনি খান সাহেব? তাদের মানসিকতার খবর আমিও রাখি। মুসলমান শাসনের প্রতি তারা যে নারাজ, সালতানাতের ক্রমবর্ধমান শক্তিতে যে তারা নাখোশ, তাও আমি জানি। কিন্তু তাই বলে তারা এতদূর এগোবে, এ যে আমি কল্পনা করতেই পারছি না। এই অকল্পনীয় বিষয়টা এখন বাস্তব রূপ পরিগ্রহণ করছে, প্রকাশ্য বাস্তব। আর এই জন্যেই আমাকে এত উদ্বিগ্ন হয়ে ছুটে আসতে হয়েছে। যথাসত্ত্বর ব্যবস্থা গ্রহণ একেবারে অপরিহার্য হয়ে পড়েছে জনাব। খান সাহেব, বিলম্বে বিপর্যয় ঘটা আদৌ অসম্ভব নয়, তুচ্ছটা অনেক সময় মারাত্মক হয়ে দাঁড়ায়। কিন্তু আর এটা তো তুচ্ছ বা ফালতু কিছুই নয় জনাব। অঙ্কুরে যা ছিল সেটা এখন ক্রমে মহিরুহের আকার ধারণ করছে। আশ্চর্য ব্যাপার! তাহলে এর পেছনে কি এ মুলুকে তামাম হিন্দুই আছে? জি না, তা এখনও নেই। মূলত নবদ্বীপের ব্রাহ্মণরাই অগ্রণী ভূমিকা নিয়েছে। অন্য এলাকার ব্রাহ্মণেরাও এখন এ নিয়ে নীরব। তবে ব্রাহ্মণই হোক আর অন্যান্য হিন্দুরাই হোক, পরিস্থিতি অনুকূলে দেখলে কেউ যে তারা নীরব আর থাকবে না, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। অন্য এলাকার হিন্দুরা অবশ্য এখনও অনুগতই আছে। স্রেফ তাহলে নবদ্বীপের ব্রাহ্মণরা এখন এ নিয়ে সোচ্চার? জি জনাব, নবদ্বীপের আর তৎসংলগ্ন এলাকার মধ্যে এটা এখনও সীমাবদ্ধ আছে। পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে এ রোগ ক্রমে সর্বত্র ছড়িয়ে পড়বে। নবদ্বীপ তাহলে নেতৃত্ব দিচ্ছে কারা? যতদূর আমি জেনেছি তাতে নবদ্বীপের ভট্টাচার্যরা। তারাই এটা তাদের ধর্মশাস্ত্রে পেয়েছে। মূল নেতৃত্বে আছে ভট্টাচার্যদের বিশেষ এক পরিবার। থাক জনাব, পুরোপুরি নিশ্চিত না হয়ে এ অপ্রিয় প্রসঙ্গ আমি অধিক টানতে চাই না। সুলতানের ললাটে পরপর কয়েকটা সুস্পষ্ট ভাঁজ পড়ল।
তীক্ষ্ণ নজরে খান সাহেবের মুখের দিকে চকিতে একবার চেয়ে তিনি চোখ আবার নামিয়ে নিলেন। এরপর বললেন, তাহলে এত সাহসী হলো তারা কি করে? সাহসের যোগান পাচ্ছে বলেই এত সাহসী হয়েছে। যোগান পাচ্ছে? কোথা থেকে যোগান পাচ্ছে তারা? গোস্তাখি মাফ করবেন জনাব, আমার বিশ্বাস জনাবের দরবার থেকে যোগান যাচ্ছে তাদের কাছে। আমার দরবার থেকে? শক্তি পেছনে না থাকলে কেউ হাওয়ার উপর এতটা ঝুঁকি নিতে এগোয় না। উজিরে আজম মাথা নিচু করলেন। বিনীত অথচ শানিত কণ্ঠে বললেন, আমার এটা এখনো অনুমান জনাব, তবে আমি বিশ্বাস করি যথাযথ অনুসন্ধান করা হলে আমার এই অনুমানটাই নির্মম সত্যের রূপ নেবে। বটে। শাহনশাহর চোখে মুখে চরম বিরক্তি ফুটে উঠল। রোকন খানের কথায় যে তিনি তৃপ্ত হতে পারলেন না তা অতিশয় স্পষ্ট হয়ে উঠল। উজিরে আলা অতপর কুণ্ঠিত কণ্ঠে বললেন, জাহাপনা। শাহনশাহ রুষ্ট কণ্ঠে বললেন, আমার দরবারের কথা থাক, একেবারে তামামটা নিয়ে টানাটানি করবেন না। অনুসন্ধানটা ওই নবদ্বীপেই জোরদার করার ব্যবস্থা করুন। বহিঃশত্রুর সাথে এমনিতেই লেগেই আছে লড়াই, সেখানে অভ্যন্তরের কোনো ব্যাপারে হাত দিতে হলে ভালো করে বুঝে সুঝেই হাত দেয়া ভালো। জনাব, নবদ্বীপের যে খবর পেয়েছেন আপনি, তার সত্যটাই আগে আরও নির্ভুলভাবে যাচাই করে নিন। ঘটনা এমন হলে পদক্ষেপ গ্রহণে আদৌ আমার বিলম্ব কিছু হবে না। আর আসল জায়গায় ঘা পড়লে দরবারও আমার আপসে আপ ঠান্ডা হয়ে যাবে। খোদাবন্ধ, গোয়েন্দা শমশের আলী কোথায়? তার লোকেরা এই খবর এনেছে জনাব, সব জেনে শুনেই এনেছে। তার লোকের কথা ছেড়ে দিন, খোদ শমশের আলীকেই পাঠিয়ে দিন সেখানে। আপনার কথা অবিশ্বাস আমি করছি না, তবু আরও সঠিক ও নির্ভুল তথ্য আমার চাই। যে হুকুম জাহাপনা। নাখোশ হলেন কিছু? জনাব, আপনি তো শুধু উজিরে আলাই নন, আপনি একজন সুদক্ষ সালার। কারো উপর আঘাত হানার আগে তার কসুরটা নির্ভুলভাবে যাচাই করে নেয়াই তো বিরচিত এবং বেহতর। জি, যাচাই করে দেখতে আর দোষ কি জাহাপনা, তাতে বরং আরও বেশি নিশ্চিত হওয়া যায় আর সঠিক পদক্ষেপ নেওয়া যায়। ঘটনাটার গোপনীয়তা রক্ষার্থে আর এই ব্যাপারে জনাবের আশুদৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই আমার নিজেরই তড়িঘড়ি করে আসা। জনাবের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি, এই তো আমার তৃপ্তি জনাব। বহুত খুব, তাহলে যান শমশের আলীকে পাঠিয়ে দিন। সে ইমানদার, নির্ভরযোগ্য আর কাজের ছেলে। সে নিজে গেলে তার লোকের চেয়ে আরও নিখুঁত ছবি আনতে পারবে। তাই হবে জাহাপনা, আমি সত্বর তাকে পাঠিয়ে দিচ্ছি। উজির সাহেব উঠলেন। শাহনশাহ উঠে উজিরের সাথে খোঁজ দিলে মোসাফা করলেন এবং তাকে দরজা অবধি পৌঁছে দিলেন। পড়ন্ত এক বিকেলে শাহনশাহ এসে দ্বিতল কক্ষের খোলা বারান্দায় বসলেন। পরপর কয়েকদিন ঝক্কি গেছে চরম, সে তুলনায় দিল আজ তার অনেকটা হালকা ছিল। ঝিরঝিরে খোলা বাতাস অল্পক্ষণের মধ্যে তাকে আমেজে আবিষ্ট করে তুলল। ঢুলুঢুলু চোখে বর্ষিয়ান শাহনশাহ ঝিমোতে শুরু করলেন। একদম দুমদাম শব্দে শাহনশাহ চোখ মেলে চাইতেই তার সামনে এসে দাঁড়ালেন শাহজাদা ফিরুজ শাহ। শাহনশাহ আলাউদ্দিন হোসেন শাহর মধ্যম তনয় শাহজাদা নসরত শাহর পুত্র। সুদর্শন, চঞ্চল, দিল খোলা নওজোয়ান এই শাহজাদা ফিরুজ শাহ। শাহনশাহর সামনে এসে দাঁড়িয়ে শাহজাদা ফিরুজ শাহ উচ্ছল কণ্ঠে বললেন, এই যে দাদু সাহেব এখানে এসে ঘাপটি মেরে আছেন। সুলতান হোসেন শাহ গা এলিয়েছিলেন। সোজা হয়ে বসে তিনি সহসে বললেন, কি আর করি রে ভাই, দিনরাত উজির নাজির ঠেলতে ঠেলতে হাঁপিয়ে গেছি বড্ড। একটু ফাঁকা আছি দেখলেই উজির যেতে নাজির আসে, নাজির যেতেই সেনাপতি। কি আর করি বলো, তা বসো। পাশের এক আসনের প্রতি ইঙ্গিত করলেন শাহনশাহ। বসতে বসতে শাহজাদা বললেন, তা বাইরে বাইরে এই যে দিনরাত উজির নাজির ঠেলছেন, ঘরের খবর রাখেন কিছু? ঈষৎ বিস্ময়ে শাহনশাহ বললেন, ঘরের খবর?